আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। আমার প্রিয় একাদশ শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তারকেশ্বর মহাবিদ্যালয়ে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেইটা হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ ভাগের গঠন। এই আভ্যন্তরীণ গঠন, এই যে চ্যাপ্টারটার, এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা মুখস্থ করার থেকে যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের অসুবিধা হয় না। আরেকটা হচ্ছে পৃথিবীর এই অভ্যন্তরীণ গঠন চ্যাপ্টারটা এমন একটা অধ্যায় যেখানে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়কে খুব ভালো করে বুঝতে হবে এবং পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের নিচের দিকে কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু আমাদের এই অধ্যায় থেকে বুঝে নিলে কোনো প্রশ্ন এলে আমাদের অসুবিধা হওয়ার কথা না। এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মানে হচ্ছে আমরা যে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছি, এই ভূপৃষ্ঠের নিচ থেকে ভূপৃষ্ঠের নিচের দিকে একেবারে কেন্দ্রমণ্ডল পর্যন্ত পৃথিবীর কিরকম অবস্থায় রয়েছে, কোথাও কঠিন আছে না তরল না গ্যাসীয় অবস্থায় বিরাজ করছে, অর্থাৎ নিচের দিকের এই যে কি কি পদার্থ নিয়ে গঠিত এবং তাদের কি ধরনের গঠন, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই পৃথিবীর আভ্যন্তরীণ গঠন অধ্যায়ে পড়ব। দেখো, আমরা ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে, অর্থাৎ ওপর দিকে ভূপৃষ্ঠ থেকে ওপরের যে বায়ুমণ্ডলে একটা স্তর গোটা পৃথিবীকে আবৃত করে রেখেছে, সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটা আমরা প্রত্যেকেই জানি বা কিছুটা হলেও আমরা শিখে এসেছি। এবার আজকে এটা পড়াবো, সেটা হচ্ছে আভ্যন্তরীণ গঠন। এই পৃথিবীর আভ্যন্তরীণ গঠন তোমাদের জানতে গেলে একটা উদাহরণ যদি তোমাদের কাছে দেওয়া হয় তাহলে বুঝতে তোমাদের আরো অনেক বেশি সুবিধা হয়। যেমন যদি বলা হয় একটা সেদ্ধ ডিম তোমাদের প্রত্যেকের হাতে দেওয়া হলো এবং দেওয়া হওয়ার পর আমি বললাম তোমরা ডিমের খোসাটা ছাড়ো। তাহলে ডিমের খোসাটা ছাড়ানোর পর কি হবে, দেবে ডিমের বাইরে যে কঠিন একটা শক্ত আবরণ, যেটা গোটা ডিমটাকে কি করেছে, আবৃত করে রেখেছে। তাহলে এটা একটা স্তর আমরা দেখতে পাচ্ছি, কঠিন স্তর। তারপর দেখবে এই ডিমের খোসা ছাড়ানোর পর আরেকটা স্তর আমরা সাদা রঙের দেখতে পাই, সেটা একটা স্তর দেখতে পাচ্ছি। তারপর যেটা হচ্ছে পৃথিবী একবার, এটা হচ্ছে ডিমের একেবারে কেন্দ্র অংশে একটা কি হচ্ছে, হলুদ কালারে, যেটাকে আমরা কুসুম বলি, এই কুসুমটাকে আমরা দেখতে পাই। তাহলে তোমরা যদি দেখো এই ডিমের ওপরের স্তরটা অনেকটা বেশি শক্ত, পাতলা একটা আবরণ, তার নিচে সাদা অংশটা অপেক্ষাকৃত কি হচ্ছে অর্ধথক, মানে অনেকটা নরম প্রকৃতির। আবার কুসুমটা কি হচ্ছে, অনেকটা শক্ত প্রকৃতির। যদি আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগটা লক্ষ্য করি, পৃথিবীর অভ্যন্তর ভাগেও কিন্তু এরকম কতগুলো স্তর বা লেয়ার আমরা দেখতে পাই। এই যেটা আমরা এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে আলোচনা করব। এবার দেখো, এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগ আমরা কি করে জানবো, তাই তো প্রশ্ন হতে পারে যে পৃথিবীর অভ্যন্তর ভাগ আমরা কি করে জানবো, বা পৃথিবীর অভ্যন্তর ভাগটা ভেতর দিকে কি আমরা গর্ত খুঁড়ে যাব, যে পৃথিবীর নিচে গর্ত খুলবো, গর্ত খুলতে খুলতে যাব যে নিচের দিকে গঠনটা কিরকম সেটা দেখার জন্য? না, এটা কিন্তু কখনো সম্ভবপর নয়। কারণ কি হচ্ছে বলতো, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে ওঠা যায়, প্রত্যেক যেটাকে বলা হচ্ছে, যেটা আমরা কি জেনে এসেছি, 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি হারে উষ্ণতা কমতে থাকে। এটা তো আমরা প্রত্যেকে জেনে এসেছি, এটাকে উষ্ণতার ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাসক্রম বলে। কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগেও ঠিক তাই, যত আমরা নিচের দিকে নামতে যাব
অর্থাৎ প্রত্যেক 32 মিটারে 1 ডিগ্রি করে টেম্পারেচার কি হয় বলতো, বাড়তে থাকে। এরকম করে করে দেখা যাচ্ছে পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা প্রায় 7000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এত তাপমাত্রায় তো আমাদের যাওয়া সম্ভবপর না। তাহলে যেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগটা গঠনটা কিরকম সেটা আমরা জানলাম কিভাবে। তাহলে আমি যে কথাটা তোমাদের বলছিলাম যে ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার হলো প্রত্যেক 32 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস। ফলে ভূকেন্দ্রে গিয়ে তাপমাত্রা দাঁড়াচ্ছে প্রায়, আমি যেটা বলেছিলাম 7000 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কি হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে চাপও অত্যন্ত বেশি। তাই এই অবস্থাতে পৃথিবীর অভ্যন্তরে গর্ত বা যেটাকে আমরা বলছি সুড়ঙ্গ সৃষ্টি করার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর ভাগ জানা কোনো মতেই সম্ভব না। তাই কি হচ্ছে, এমতো অবস্থায় বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগ গঠন জানার জন্য ভূকম্পীয় তরঙ্গ বা সেসমিক ওয়েভের উপর নির্ভর করেন। অর্থাৎ যেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগে, যেটা বললাম আমি, ভূপৃষ্ঠ থেকে সুড়ঙ্গ কেটে নিচের অভ্যন্তর ভাগে গঠন জানা কখনো সম্ভবপর নয়। তেমত অবস্থায় কি করছে বিজ্ঞানীরা, এক ধরনের কম্পন, যেটাকে আমরা বলছি ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভ, এই ভূকম্পীয় তরঙ্গ যেটা হচ্ছে ভূমিকম্পের সময় সৃষ্টি হয়, এই ভূকম্পীয় তরঙ্গ বা সিসমিক ওয়েভের ওপর তারা নির্ভর করেন। হ্যাঁ, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূকম্পীয় তরঙ্গ বা সিসমিক ওয়েভ কাকে বলে। ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গকে আমরা ভূকম্পীয় তরঙ্গ বা সিসমিক ওয়েভ বলা হয়। এই ভূকম্পীয় তরঙ্গকে মেনলি কি হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। অর্থাৎ বডি ওয়েভ বা দেহ তরঙ্গ, সারফেস ওয়েভ বা পৃষ্ঠীয় তরঙ্গ। অর্থাৎ সিসমিক ওয়েভকে আমরা মেনলি দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহ তরঙ্গ আর একটা হচ্ছে পৃষ্ঠীয় তরঙ্গ। এই যে বডি ওয়েভ আছে বা দেহ তরঙ্গকে মেনলি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। এই পি তরঙ্গকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভ বলে, এবং এই তরঙ্গের গতিবেগ হচ্ছে সব থেকে বেশি। আর পি তরঙ্গ হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যম দিয়ে কি হচ্ছে যেতে পারে। আর একটা তরঙ্গের কথা আমি বললাম, সেটা হচ্ছে এস তরঙ্গ, যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বলা হয়। এর গতিবেগ পি তরঙ্গের তুলনায় কি হয়ে থাকে, কম হয়, এবং এটা শুধুমাত্র কঠিন এবং তরল মাধ্যম দিয়ে যেতে পারে, এটা কিন্তু গ্যাসীয় মাধ্যম দিয়ে যেতে পারে না। তারপর যেটা আসছে সারফেস তরঙ্গ। এই সারফেস, যেটাকে সারফেস ওয়েভ বা পৃষ্ঠীয় তরঙ্গ, সেটাকে একটা ভাগ হচ্ছে এল ওয়েভ বা সারফেস তরঙ্গকে আমরা এল ওয়েভ বা লং ওয়েভ বলা যেতে পারে। এই লং ওয়েভ বা এল তরঙ্গটি শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যেতে পারে। এল তরঙ্গটা আবার তরল বা গ্যাসীয় মাধ্যম দিয়ে যেতে পারে না। তাহলে এখানে আমরা তিন ধরনের ভূকম্পীয় তরঙ্গ পাচ্ছি। একটা হচ্ছে পি তরঙ্গ, যেটা কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যম দিয়ে যেতে পারছে। তারপর হচ্ছে এস তরঙ্গ, তারপর হচ্ছে শুধুমাত্র কঠিন ও তরল মাধ্যমে যেতে পারছে। আর একটা হচ্ছে এল তরঙ্গ, শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যেতে পারছে। তাহলে এই ভূকম্পীয় তরঙ্গ প্রেরণ করার মাধ্যমে কি হচ্ছে, আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন সম্পর্কে জানতে পেরেছি। এই পৃথিবীর অভ্যন্তর ভাগ গঠনটা আমরা জানতে পেরেছি এই ভূকম্পীয় তরঙ্গগুলো প্রেরণ করার মাধ্যমে। অর্থাৎ এই ভূকম্পীয় তরঙ্গের উপর নির্ভর করে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগে কতগুলো ভাগ করতে পারি। দেখো এখানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ ইন্টেরিয়র অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন এবার আমরা আলোচনা করব। দেখো, ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের বৈষম্যের উপর নির্ভর করে পৃথিবীর অভ্যন্তর ভাগকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। আমি একটু আগেই তোমাদের বললাম, পৃথিবীর অভ্যন্তর ভাগ আমরা জানতে পেরেছি এই ভূকম্পীয় তরঙ্গ বা সিসমিক ওয়েভগুলোর মাধ্যমে। তাদের গতির বৈষম্যের উপর নির্ভর করে, কারণ আমি সিসমিক ওয়েভের মধ্যে বলেছিলাম পি তরঙ্গের গতি হচ্ছে সব থেকে বেশি, তারপর হচ্ছে এস তরঙ্গ, তারপর হচ্ছে আমাদের এল তরঙ্গ। এই তিনটে তরঙ্গ আমরা ভূমিকম্প চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করব, কিন্তু এখানে তোমাদের এইটুকু জানলেই হবে। অর্থাৎ এই ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের বৈষম্যের উপর নির্ভর করে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগকে তিনটি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ যেটা হচ্ছে ওপরে, যেটা হচ্ছে পৃথিবীর একেবারে আউটার লেয়ারটা,
যেটা আমি ডিমের খোসার সঙ্গে যদি তুলনা করি, ডিমের খোসার মতো পাতলা যে আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে সব বিভিন্ন ধরনের কঠিন শিলা দিয়ে গঠিত, এই স্তরটাকে বলা হচ্ছে ভূত্বক বা কাস্ট বলা হচ্ছে। তারপর যেটা হচ্ছে, এই ভূত্বকের নিচে যে স্তরটা রয়েছে, ডিমের আমরা যে সাদা অংশটা বলেছিলাম সেই অংশটা রয়েছে, সেটাকে আমরা বলছি গুরুমণ্ডল বা ম্যান্টেল বলা হচ্ছে, অর্থাৎ গুরুমণ্ডল। এবং তার নিচে, গুরুমণ্ডলের নিচে একটা স্তর রয়েছে, সেটাকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল বা কোর বলা হয়। অর্থাৎ ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের বৈষম্যের উপর নির্ভর করে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে মেনলি 3টি ভাগে ভাগ করি: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এবার আমরা আলোচনা করব পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের একেবারে ওপরি ভাগ বা ওপরে যে স্তরটা রয়েছে, এটাকে আমরা বলেছি ভূত্বক বা ক্রাস্ট বলা হয়। এই ভূত্বক কাকে বলে? ভূত্বক হচ্ছে পৃথিবীর উপরিভাগে যে কঠিন, হালকা ও পাতলা শিলাস্তরটি, অর্থাৎ শামুকের খোসার মতো পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, তাকে আমরা বলছি ভূত্বক বলা হচ্ছে। অর্থাৎ আউটার লেয়ার, মানে অর্থাৎ পৃথিবীর একেবারে বাইরের যে আবরণটা বিভিন্ন রকম শিলা বা খনিজ দিয়ে গঠিত কঠিন যে স্তরটি, ওটা পৃথিবীটাকে বেষ্টন করে রয়েছে, সেই স্তরটাকে বলা হচ্ছে ভূত্বক বা আমরা কাস্ট বলতে পারি। এবং এই স্তরের গভীরতা সব জায়গায় সমান না। অবশ্যই সমান কি করে হবে? সমুদ্রের তলায় এর গভীরতা হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার, পার্বত্য ভূত্বকে এর গভীরতা প্রায় 60 কিলোমিটার, অর্থাৎ চওড়া বা বেদটা। কারণ সমুদ্রের তলায় মানে সমুদ্রের নিচের দিকে নেমে গিয়ে এর বেদটাকে কি করছে? পাতলা করে দিচ্ছে। আর পার্বত্য অঞ্চলে ওপর দিকে উত্থিত হওয়ার ফলে এর চওড়াটাকে কি করছে? বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে এর গভীরতা মানে যেটাকে বলা হচ্ছে বেদটা বা চওড়াটা প্রায় 60 কিলোমিটার। এই জন্য এই ভূত্বকের গড় গভীরতাটাকে কি ধরা হয় বলতো? 35 কিলোমিটার মতো ধরা হয়। এবার যেটা আসছে সেটা হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের ঘনত্বের ওপর, এই যে ভূত্বকের শিলাসমূহের ঘনত্বের পার্থক্যের ওপর নির্ভর করে ভূত্বককে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। এই যে আমি যেটা বললাম, পৃথিবীর অভ্যন্তর ভাগে বাইরের যে স্তরটা রয়েছে সেটার নাম বললাম আমরা ভূত্বক। এবং সেই ভূত্বককে আমরা আবার 2টি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক কি এবং মহাদেশীয় ভূত্বক কি এবং মহাসাগরীয় ভূত্বক কি, সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথম আসছে মহাদেশীয় ভূত্বক। এই অংশটি প্রধানত সিলিকা ও অ্যালুমিনিয়াম পদার্থের প্রাধান্য থাকায় এটা সিলিকার SI এবং অ্যালুমিনিয়াম Al নিয়ে এটাকে বলা হচ্ছে সিয়াল বলা হয়। অর্থাৎ মহাদেশীয় ভূত্বককে আমরা সিয়াল বলে থাকি, কারণ এখানে প্রধান যে উপাদান সেটা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। সিলিকার SI এবং অ্যালুমিনিয়ামে Al, এই দুটো সম্মিলিত হওয়ার ফলে এটাকে আমরা কি বলছি? সিয়াল বলা হচ্ছে। এবার আমরা পড়ব মহাদেশীয় ভূত্বক। যেটা বললাম, মহাদেশীয় ভূত্বক কাকে বলছি এবং মহাদেশীয় ভূত্বককে কি কি নিয়ে গঠিত, এটা আমরা আলোচনা করেছি। এর কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। এটা শিলাস্তরের সবচেয়ে হালকা, কারণ এটা বিভিন্ন যে খনিজগুলো গঠিত হয় সেটা হচ্ছে গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দিয়ে গঠিত হয়, এবং গ্রানাইট অপেক্ষাকৃত হালকা হওয়ার জন্য এই শিলাস্তরটি সবচেয়ে হালকা। এই স্তরটি হালকা গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দিয়ে গঠিত। অর্থাৎ আমাদের প্রশ্ন যদি আসে যে মহাদেশীয় ভূত্বক কোন জাতীয় শিলা দিয়ে গঠিত? গ্রানাইট জাতীয় শিলা দিয়ে গঠিত। এবং এই শিলাটা আমরা জানি কি আম্লিক প্রকৃতি, অর্থাৎ গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দিয়ে গঠিত। এখানে রয়েছে সিয়াল ও মানে যেটাকে বললাম সিলিকা ও অ্যালুমিনিয়াম ছাড়া কোয়ার্জ, অভ্র, টুরমেলিন খনিজের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু যে সিলিকা বা অ্যালুমিনিয়াম আছে এটা কিন্তু না, এর সাথে অন্যান্য এই খনিজের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। এই স্তরে পি তরঙ্গের গতিবেগ এখানে বলা যায় প্রতি সেকেন্ডে 6.2 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। অর্থাৎ এই যে মহাদেশীয় ভূত্বকে পি তরঙ্গের গতিবেগ সব থেকে প্রায় কি হচ্ছে অনেক বেশি লক্ষ্য করা যায়। এবং স্তরটির ঘনত্ব 2.7 থেকে 2.8 গ্রাম প্রতি ঘন সেমিতে। অর্থাৎ এর ঘনত্ব অপেক্ষাকৃত কম, কারণ যেহেতু এটা হালকা তাই এই শিলাস্তরটা অতটা কিন্তু ভারী না বা এর ঘনত্ব কিন্তু এতটা বেশি না। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এই মহাসাগরীয় ভূত্বক কাকে বলে? এই স্তরটি অপেক্ষাকৃত ভারী সিলিকা
ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এই স্তরটি মহাসাগরীয় ভূত্বকটিকে হচ্ছে সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সিলিকার SI, ম্যাগনেসিয়ামের MA, তাই তো, সিলিকার SI এবং ম্যাগনেসিয়ামে MA, অর্থাৎ SiMa দুটো যুক্ত হয়ে এই স্তরটাকে আমরা কি বলছি, সীমা বলা হয়। অর্থাৎ মহাদেশীয় ভূত্বকটাকে আমরা বলেছি শিয়াল, আর মহাসাগরীয় ভূত্বকটাকে বলা হচ্ছে সীমা বলা হচ্ছে তাদের এই খনিজের উপস্থিতির ওপর। এবং এখানে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? শিয়াল অপেক্ষাকৃত ভারী। এখানে কি হচ্ছে, শিয়াল অপেক্ষা ভারী, অর্থাৎ সীমা, অর্থাৎ মহাসাগরীয় ভূত্বকটা মহাদেশীয় ভূত্বকের তুলনায় ভারী হচ্ছে। ঘনত্ব হচ্ছে 2.90 থেকে 3.00 গ্রাম পার ঘন সেমিতে, অর্থাৎ এর ঘনত্ব কিন্তু মহাদেশীয় ভূত্বকের থেকে বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে, ভারী ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দিয়ে গঠিত। আমরা আগে বলেছিলাম সেটা আম্লিক জাতীয় গ্রানাইট শিলা দিয়ে গঠিত হচ্ছে মহাদেশীয় ভূত্বক, এবং মহাসাগরীয় ভূত্বক কিন্তু ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দিয়ে গঠিত হচ্ছে। এছাড়া এখানে অর্থোক্লেজ, পাইরক্সিন এই জাতীয় খনিজের উপস্থিতি কিন্তু এই মহাসাগরীয় ভূত্বকের মধ্যে আমরা দেখতে পাই। এটা হচ্ছে ভূত্বকের সচিত্র ব্যাখ্যা। আর চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বককে, দেখো আমরা এখানে দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বককে আমরা বা কাস্টকে দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এবার দেখো এই মহাদেশীয় ভূত্বকের যেটাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূত্বকের যেটা গভীরতা আমরা সব জায়গায় সমান বলিনি, বলেছিলাম কি বলিনি। পার্বত্য অঞ্চলে এর বেদ বা চড়াটা কি হচ্ছে, অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, মহাসাগরীয় ভূত্বকে কিন্তু এর বেদটা বা চড়াটা অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। যদি আমরা দেখি এই চিত্রের মাধ্যমে, দেখো এটা একটা ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের ছবি আঁকা হয়েছে, তার নিচে রয়েছে মহাদেশীয় ভূত্বক, যেটাকে আমরা বলছি শিয়াল বলা হচ্ছে। এই মহাদেশীয় ভূত্বক নিচে রয়েছে মহাসাগরীয় ভূত্বক। কারণ মহাদেশীয় ভূত্বকের তুলনায় মহাসাগরীয় ভূত্বকটা কি ঘনত্ব এবং যেটা হচ্ছে ওজনের দুটোই বেশি, তাই মহাদেশীয় ভূত্বকের নিচে এই মহাসাগরীয় ভূত্বকটা অবস্থিত। এবার দেখা হচ্ছে এই মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বকের মাঝে একটা বিযুক্তি তল বা চ্যুতি রেখা লক্ষ্য করা যাচ্ছে, যে বিযুক্তি তলটা মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বককে পৃথক করে রেখেছে। এটাকে বলা হচ্ছে কলোরাডো বিচ্যুতি। এখানে প্রশ্ন আসতে পারে, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বকের মাঝে যে বিযুক্তি তলটি অবস্থিত সেটার নাম কি? সেটা হচ্ছে এই কর্নাডো বিচ্যুতি। অর্থাৎ এই কর্নাডো বিচ্যুতির দ্বারাই মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক দুটো পৃথক হয়েছে, বা এই বিযুক্তির তল দ্বারাই কি হচ্ছে, এই ভূত্বকের মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক দুটি বিযুক্তি বা আলাদা হয়েছে এই বিযুক্তি তলের দ্বারা। এবং মহাসাগরীয় ভূত্বকের নিচে এবার আমরা যদি যাই, এদিকে রয়েছে তো আমরা জানি গুরুমণ্ডল, অর্থাৎ আমরা ভূত্বকের নিচে কি জানি, গুরুমণ্ডল। এই ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আর একটা বিযুক্তি তল রয়েছে, বা যেটাকে আলাদা, যে তল বরাবর মহাদেশীয়, যেটাকে বলা হচ্ছে যে মহাসাগরীয় ভূত্বক বা গুরুমণ্ডল বা ভূত্বক বা গুরুমণ্ডল আলাদা রয়েছে, সেই বিযুক্তি তলটাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি তল। তাহলে এখানে দুটো বিযুক্তি তল আমরা পড়লাম, একটা হচ্ছে কর্নাডো বিযুক্তি তল আর একটা হচ্ছে মোহ বিযুক্তি তল। কর্নাডো বিযুক্তি কি হচ্ছে, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বককে পৃথক করেছে, আর মোহ বিযুক্তি তল কি হচ্ছে, গুরুমণ্ডলকে এবং ভূত্বককে দুটোকে আলাদা করেছে এই বিযুক্তি তল। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গুরুমণ্ডল বা মেন্টেল, যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তরকে গুরুমণ্ডল বলে। অর্থাৎ এই পৃথিবীর ত্রিস্তর, মানে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এই ত্রিস্তর গঠন অনুসারে ওপরে রয়েছে ভূত্বক এবং নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তরটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল বলা হয়। ভূ অভ্যন্তরে গড়ে 35 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতার মধ্যে গুরুমণ্ডল অবস্থিত। অর্থাৎ গুরুমণ্ডলের চওড়া বা বেধটা হচ্ছে ভূ অভ্যন্তরে 35 কিলোমিটার থেকে 2900
কিলোমিটার পর্যন্ত এবং উচ্চ ঘনত্বের ভারী খনিজ ম্যাগনেসিয়াম, লোহা, ক্রোমিয়াম, সিলিকন দ্বারা এটা গঠিত। অর্থাৎ এর গভীরতা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে উচ্চ ঘনত্বযুক্ত ভারী খনিজ সমন্বয়ে গঠিত। এই গুরুমণ্ডলে দুটো উপস্তর আছে, বা গুরুমণ্ডলকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। অর্থাৎ যেমন ভূত্বককে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, এখানে গুরুমণ্ডলকেও আমরা আবার একইভাবে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এবার আমরা আলোচনা করব ঊর্ধ্ব গুরুমণ্ডলকে নিয়ে। এই ঊর্ধ্ব গুরুমণ্ডলে এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্তর বলা যেতে পারে। ঊর্ধ্ব গুরুমণ্ডলের সর্বোচ্চ একটি স্তর রয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার বলে। এই অ্যাস্তনোস্ফিয়ার হচ্ছে গুরুমণ্ডলের ঊর্ধ্ব গুরুমণ্ডলের ওপরে অবস্থিত একটা পাতলা স্তর, এটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। এই অ্যাস্তনোস্ফিয়ারে যে পদার্থগুলো রয়েছে, কারণ আমরা যত নিচের দিকে যাচ্ছি ততই পৃথিবীর অভ্যন্তর ভাগে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার জন্য এবার যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু আর কঠিন অবস্থায় থাকতে পারছে না, ধীরে ধীরে সেগুলো কি হচ্ছে বলতো, তরল অবস্থা লাভ করছে। এই অ্যাস্তনোস্ফিয়ারে কি হচ্ছে, এই খনিজ তরল পদার্থগুলো অর্ধথকথকে জেলির মতো একটা স্তর লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে খনিজগুলো গলে গিয়ে একটা অর্ধথকথকে জেলির মতো একটা স্তর সৃষ্টি করছে, বা ম্যাগমা সমন্বিত বা ম্যাগমার আধিক্যযুক্ত একটা স্তর সৃষ্টি করছে, যেটাকে আমরা বলছি অ্যাস্তনোস্ফিয়ার বলা হয়। এই অ্যাস্তনোস্ফিয়ারের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে এটি 80 কিলোমিটার থেকে 250 কিলোমিটার বেধের একটি স্তর। অর্থাৎ আমরা যেটা গুরুমণ্ডল পড়েছিলাম যে 35 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত এর চওড়া বা বেধ, তার মধ্যে 80 থেকে 250 কিলোমিটার বেধের একটি স্তর। এটি অর্ধথকথকে জেলির মতো স্তর। আমি এটি বললাম, এটি গ্রিক শব্দ অ্যাস্তনেস থেকে এসেছে, যার অর্থ হলো দুর্বল। স্পিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল, অর্থাৎ দুর্বল একটা স্তর, বা এটা হচ্ছে অঞ্চল বলা যেতে। ব্রিটিশ ভূবিদ যে ব্যারেল প্রথম এই স্তরটির নামকরণ করেন, অর্থাৎ এই অ্যাস্তনোস্ফিয়ারটির নামকরণ করেন হচ্ছে এই ভৌগোলিক বিদ। এবার যেটা হচ্ছে, এই অ্যাস্তনোস্ফিয়ারে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এটি উষ্ণ ও দুর্বল হয়। মানে এটি যতই নিচের দিকে যায় তত উষ্ণতা বেশি হওয়ার জন্য এই পদার্থগুলো অর্ধতরল অবস্থায় বিরাজ করছে এবং দুর্বল। ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত এই অংশে ঘটে। এই পরিচলন স্রোতটা কি? পরিচলন স্রোত হচ্ছে, যেমন তোমাদের একটা সহজ উদাহরণ সাহায্যে বোঝাই। দেখবে এক কড়াই জল নিয়ে আমরা কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে ফোটাচ্ছি, এবং সেই জলটা যখন গরম হয়ে আসছে তখন তুমি একটা সোলার বা কাঠের টুকরো জলের মধ্যে ফেলে দাও। ফেলে দিলে দেখতে পাবে যে কাঠের টুকরোটা বা ওই হালকা সোলার টুকরোটা একবার ডুবছে আবার উঠছে, ডুবছে আবার উঠছে। এটা হচ্ছে কারণ জল কি হয় বলতো, পরিচলন পদ্ধতিতে উষ্ণ হয়। অর্থাৎ কড়াইয়ের নিচে জলটা যেই মুহূর্তে বেশি উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে সেটা উপর দিকে উঠে যাচ্ছে, এবং ওপরে অপেক্ষাকৃত শীতল জলটা নিচের দিকে নামছে। তাহলে এই চক্রকারে জলটা কি হচ্ছে, উপর দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, উপর দিকে উঠছে এবং নিচের দিকে নামছে। এইভাবেই কিন্তু পরিচলন পদ্ধতিতে জল কি হয় বলতো, উষ্ণ হয়। এই অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যেও কি হয় বলতো, পরিচলন স্রোত লক্ষ্য করা যায়। যেমন এটা হচ্ছে একটা অ্যাস্তনোস্ফিয়ারের চিত্র আমি এঁকেছি, ঠিক আছে। এবার দেখো এখানে যে পরিমাণ উষ্ণতা লক্ষ্য করা যায়, যত নিচের দিকে যায় কি হচ্ছে, উষ্ণতা বেশি। তাহলে এখানে যে পরিমাণ উষ্ণতা রয়েছে, এখানে কিন্তু উষ্ণতার পরিমাণ কি হচ্ছে, অনেক বেশি। এবং এই স্তরটা কি হচ্ছে, অর্ধতরল বা থকথকে জেলির মতো অবস্থায় বিরাজ করছে। এবার দেখো, বা যেগুলো আমরা ম্যাগমা যেগুলো লক্ষ্য করতে পারি, এই কিন্তু সব এই অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যেই লক্ষ্য করা যায়। এবার দেখো কি হচ্ছে, যে এই অংশটা এখানে যে খনিজ পদার্থ বা লাভাটা রয়েছে, এখানে অধিক উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে হালকা কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, এবং অপেক্ষাকৃত শীতল যে লাভাটা এটা নিচের দিকে নেমে যাচ্ছে, আবার নেমে গিয়ে এটা উষ্ণ হচ্ছে, আবার উঠছে, আবার উষ্ণ হচ্ছে। এইভাবে কি হচ্ছে, পরিচলন স্রোতের মাধ্যমে কি হচ্ছে, এখানে এই যে তরল পদার্থটা রয়েছে সেটা উষ্ণ হচ্ছে।
এবং এর ফলে এখানে কি হচ্ছে বলতো, এই পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। এই পরিচলন স্রোতটা কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমাদের আসছে, সমস্থিতি বলো, প্লেট টেকটনিক বলো, তারপর হচ্ছে মহিসঞ্চলন, সব কিন্তু নির্ভর করে এই পরিচলন স্রোতের ওপর। তাহলে এই পরিচলন স্রোতটা আমাদের কোথায় লক্ষ্য করা যায়? এই অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে পরিচলন স্রোত লক্ষ্য করা যায়। আর শিলামণ্ডল এই বলয়ের ওপর ভেসে বেড়ায়, কারণ এটা হচ্ছে কি হচ্ছে, এটা একটা অর্ধথকথকে জেলির মতো একটা স্তর, এবং এখানে কি রয়েছে, এর ওপরেই রয়েছে আমাদের ভূত্বক বা যেটাকে আমরা কাস্ট বলছি। তাহলে এই স্তরের উপর কি হচ্ছে, ভাসমান অবস্থায় বিরাজ করছে। আর সমস্থিতি এই স্তরের মাধ্যমে বজায় থাকে। তোমাদের আমি যখন পরের চ্যাপ্টারে সমস্থিতি পড়াবো, তখন কিন্তু এই অ্যাস্তনোস্ফিয়ারের কথা পড়াবো এবং পরিচলন স্রোতের কথা পড়াবো। তাহলে সমস্থিতি এই স্তরের মধ্যেই কিন্তু বজায় থাকে। এখানে শুধু এটুকুই জেনে রাখো, এই স্তরের 100 কিলোমিটার থেকে 250 কিলোমিটার গভীরতায় পি ও এস তরঙ্গের গতিবেগ কমে যায়। অর্থাৎ এখানে যেটা হয় 100 থেকে 250 কিলোমিটারের মধ্যে পি তরঙ্গ এবং এস তরঙ্গের গতিবেগ খুব কমে যায়। তাই এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে, লো ভেলোসিটি জোন বলা। এখানে অনেক সময় প্রশ্ন আসে, লো ভেলোসিটি জোন কোথায় লক্ষ্য করা যায়? তোমাদের এখানে উত্তর বলতে হবে যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে কিন্তু এই 100 থেকে 250 কিলোমিটার গভীরতায় কিন্তু এই লো ভেলোসিটি জোন বা যেটাকে বলা হচ্ছে কম গতিবেগ সম্পন্ন অঞ্চল লক্ষ্য করা যায়। এবার যে স্তরটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। আমরা আগেই বলেছি গুরুমণ্ডলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল বা নিচের দিকের স্তরটা। এটি হচ্ছে 700 থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ তারপর থেকে, ঊর্ধ্ব গুরুমণ্ডলের পরে, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল শেষ হয়ে গেল 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই নিম্ন গুরুমণ্ডল। এই স্তরটি নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে নিম্ফোসীমা বলা হয়। কারণ এখানে কি হচ্ছে, এই খনিজ পদার্থের পরিমাণ বেশি বলে এই স্তরটাকে বলা হচ্ছে নিম্ফোসীমা। এবং এই এস তরঙ্গ নিম্ন গুরুমণ্ডলকে ভেদ করে কেন্দ্রমণ্ডলে পৌঁছাতে পারে না। কারণ কি হচ্ছে, আমরা যখন সিসমিক ওয়েভ বা ভূকম্পীয় তরঙ্গের কথা বলেছিলাম, আমি বলেছিলাম এস তরঙ্গ কিন্তু কঠিন বা তরল মাধ্যম দিয়ে যেতে পারে, কিন্তু সে কিন্তু কোনো গ্যাসীয় মাধ্যমে কিন্তু ভেদ করে যেতে পারে না। এখানে যেটা হচ্ছে গুরুমণ্ডলের ও ঊর্ধ্ব গুরুমণ্ডলের নিচে অর্থাৎ নিম্ন গুরুমণ্ডলে উষ্ণতা অধিক হওয়ার জন্য, এখানে তাপমাত্রা অত্যাধিক বেশি থাকার জন্য পদার্থগুলো প্রায় গলে তরল বা কিছু কিছু বায়বীয় অবস্থায় বিরাজ করে। এই বায়বীয় বা যেটাকে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থা থাকার জন্য এস তরঙ্গ কিন্তু অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ কিন্তু নিম্ন গুরুমণ্ডলকে ভেদ করে যেতে পারছে না। এবার পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠনের মধ্যে একেবারে পৃথিবীর অভ্যন্তর ভাগে বা কেন্দ্রীয় অংশে যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল বা কোর এরিয়া বলা হচ্ছে। পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে গুরুমণ্ডলের নিচে অবস্থিত কেন্দ্রমণ্ডলটিকে কেন্দ্রীয় মণ্ডল বলে। অর্থাৎ কেন্দ্রীয় অংশটাকে আমরা কি বলছি, কেন্দ্রীয় মণ্ডল বলা হচ্ছে। পৃথিবীর ত্রিস্তরীয় গঠনের মধ্যে একেবারে অভ্যন্তর ভাগে বা কেন্দ্রীয় ভাগে রয়েছে এই কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের যদি আমরা গভীরতা বা বেগটা দেখতে চাই, এটা ভূ অভ্যন্তরে 2900 কিমি থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কিন্তু গুরুমণ্ডলটা বিস্তৃত। এর উষ্ণতা প্রায় যেটাকে বলা যায় প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই 6000 থেকে বেশি থাকে। এবং এই স্তরটি লোহা এবং নিকেল দ্বারা গঠিত এবং এর ঘনত্ব দেখতে পাচ্ছি অনেক বেশি, যেটাকে আমরা বলছি 9.5 থেকে 14.5 যেটা গ্রাম প্রতি ঘন সেমিতে। অর্থাৎ এর ঘনত্ব দেখতে পাচ্ছ অনেক বেশি। যেখানে আমরা ভূত্বকে পড়েছিলাম যেটা অনেক কম পড়েছিলাম, তাহলে এর ঘনত্বের তুলনায় এখানে ঘনত্ব কি হচ্ছে, অনেক বেশি। অর্থাৎ এখানে স্তরটি লোহা এবং নিকেল দ্বারা গঠিত, ভারী এবং খুবই ঘনত্বযুক্ত একটা স্তর। এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং এটা পৃথিবীর একেবারে কেন্দ্রীয় অংশে অবস্থিত। এবং এর যেটাকে বলা হচ্ছে উষ্ণতাও কিন্তু অনেক বেশি এই অংশে লক্ষ্য করা।
এবার কেন্দ্রীয় মণ্ডলের আমরা যেমন গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছি, ভূত্বককে দুটি ভাগে ভাগ করেছি বা দুটো উপবিভাগ লক্ষ্য করা গেছে, কেন্দ্রমণ্ডলেরও ঠিক দুটো উপবিভাগ লক্ষ্য করা যায়। অর্থাৎ পি তরঙ্গের গতিবেগ ও প্রতিসরণের ভিত্তিতে এই স্তরে দুটি উপবিভাগ লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে আমরা আগেই বলেছি পি তরঙ্গ হচ্ছে কঠিন তরল গ্যাসীয়, একেবারে কেন্দ্র মণ্ডল পর্যন্ত পৌঁছাতে পারে হচ্ছে একমাত্র পি তরঙ্গ। তাই পি তরঙ্গের গতিবেগ ও প্রতিসরণের উপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে বহিস্থ কেন্দ্রমণ্ডল। প্রথমে যেটা পড়ছি সেটা হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল। এটা কেন্দ্রমণ্ডল একেবারে ভেতরের অংশ। এই বিস্তৃত হচ্ছে 5150 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। এই অংশের ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি। বিজ্ঞানীরা মনে করেন অধিক উষ্ণতা হলেও অত্যাধিক চাপের জন্য এই অংশটি কঠিন অবস্থায় বিরাজ করেছে। আমরা তো এতদিন জেনে এসেছি যে পৃথিবীর অভ্যন্তরটা কঠিন তরল গ্যাসীয় অবস্থায় বিরাজ করছে, কিন্তু আমরা এখানে আবার কি জানতে পারলাম যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলটা কিন্তু এখনো কঠিন বা সলিড অবস্থায় বিরাজ করছে। কারণ কি? কারণ আমরা একটু আগেই জানলাম পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি, তাই তো? কিন্তু এখানে যে পদার্থগুলো রয়েছে সেটা হচ্ছে লোহা এবং নিকেলের প্রাধান্য সব থেকে বেশি লক্ষ্য করা যায়। বা এবার যেটা হচ্ছে যে এখানে এত অধিক উষ্ণতাতেও এই 6000 ডিগ্রি উষ্ণতা লোহা এবং নিকেল কি হচ্ছে গলে তরল বা গ্যাসীয় অবস্থায় বিরাজ করছে না কেন? বাস্তবে কিন্তু এগুলো গ্যাসীয় অবস্থাতে বিরাজ করার কথা, কিন্তু দেখো পৃথিবীর কেন্দ্রমণ্ডলে উষ্ণতা যেমন বেশি, আর একটা কি জিনিস বেশি, এখানে চাপটাও অত্যাধিক বেশি। কারণ গোটা পৃথিবীর চাপ কিন্তু কেন্দ্র অংশেই লক্ষ্য করা যায়। তাহলে অত্যাধিক চাপের জন্য লোহা এবং নিকেলের যেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক, সেটা হয়তো 6000 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে। তাই অত্যাধিক চাপের কারণে এখানে লোহা এবং নিকেলগুলো অধিক উষ্ণতা সত্ত্বেও কি হচ্ছে তরল অবস্থায় পৌঁছায়নি। তাই পৃথিবীর কেন্দ্রমণ্ডল এখনো কঠিন বা সলিড অবস্থায় বিরাজ করছে, এটা বিজ্ঞানীরা কি করছেন মনে করছেন বা ধরে নিয়েছেন। তো এবার যেটা আসছে সেটা হচ্ছে বহিস্থ কেন্দ্রমণ্ডল। অর্থাৎ কেন্দ্রমণ্ডলের ওপরের এই স্তরটিকে বহিস্থ কেন্দ্রমণ্ডল বলে, যা লেমেন বিচ্যুতি তল দ্বারা বিভক্ত। অর্থাৎ লেমেন একটা বিচ্যুতি তল যেটা বহিস্থ কেন্দ্রমণ্ডলকে আন্তঃকেন্দ্রমণ্ডল থেকে পৃথক করে রেখেছে। এই স্তরটি তরল অবস্থায় রয়েছে। এই স্তরটি লোহা, নিকেল এবং কোবাল্ট দ্বারা গঠিত। দেখো আমি যখন একটু আগে বললাম আন্তঃকেন্দ্রমণ্ডল কিন্তু সলিড অবস্থায় রয়েছে, কিন্তু এখানে বহিস্থ কেন্দ্রমণ্ডল এখানে কিন্তু তরল অবস্থায় বিরাজ করছে। এখানে কিন্তু যেটা হচ্ছে উষ্ণতা অধিক হওয়ার জন্য পদার্থগুলো গলে কি হচ্ছে তরল অবস্থায় বিরাজ করছে। এই হচ্ছে মোটামুটি আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ কিভাবে গঠিত হয় সেগুলো আলোচনা করা হলো। এবার আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে বিযুক্তি তল দিয়ে। অর্থাৎ আমরা এতগুলো স্তর বললাম, এই স্তরের মাঝখানে তো একটা ছেদ বা বিচ্ছেদ তল থাকতে হবে। সেই বিচ্ছেদ তলগুলোকে আমরা বিযুক্তি রেখা বলা হচ্ছে। এই বিযুক্তি তলগুলো কোথায় কিভাবে অবস্থিত হচ্ছে বা কোথায় কোন বিযুক্তি তল রয়েছে সেগুলো এবার আমরা ডিটেলসে আলোচনা করব। এবার আমরা বিভিন্ন ধরনের বিযুক্তি তলের অবস্থান নিয়ে আলোচনা করব। একবার আমরা প্রত্যেকে পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন কোথায় কি আছে সমস্ত কিন্তু আমরা ডিটেলসে পড়া হয়ে গেছে। যেমন আমরা ভূত্বককে দুটি ভাগে ভাগ করেছি, শিয়াল, সীমা, এবং গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছি, ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, বহিস্থ কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল। এবার দেখো এখানে যেটা রয়েছে, এই যে পৃথিবী, এটা যদি ভূপৃষ্ঠে হয়, এখানে যেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, মহাদেশ যেটা গঠিত হয়েছে, তারপর হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এর মাঝখানে একটা বিযুক্তি তল রয়েছে, সেটাকে বলা হচ্ছে কর্নাডো বিযুক্তি তল। অর্থাৎ কর্নাডো বিযুক্তি দ্বারা মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বক পৃথক বা আলাদাভাবে অবস্থান করছে।
তারপর যেটা রয়েছে, এটা গোটাটাকে আমরা কি বলছি, ভূত্বক বলা হচ্ছে। এই ভূত্বক এবং গুরুমণ্ডল, এই ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি তল বা বিচ্যুতি তল অবস্থান করছে বা বিভেদ তল অবস্থান করছে, যেটা দ্বারা ভূত্বক এবং গুরুমণ্ডল পৃথক হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি তল। এই মোহ বিযুক্তি তল দ্বারা কি হচ্ছে, ভূত্বক এবং গুরুমণ্ডল পৃথক অবস্থায় বিরাজ করছে। এবার আমরা একটা বলেছিলাম ঊর্ধ্ব গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডলে একটা গুরুত্বপূর্ণ স্তর বলেছিলাম অ্যাস্তনোস্পিয়ার। অ্যাস্তনোস্পিয়ারের মধ্যে কি লক্ষ্য করা যাচ্ছে, পরিচলন স্তর লক্ষ্য করা যাচ্ছে আমরা বলেছি। এবং অ্যাস্তনোস্পিয়ারের মধ্যে আমরা কি বলেছিলাম, এখানে একটা লো ভেলোসিটি জোন লক্ষ্য করা যায়। এটা তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল, এই দুটোর মাঝখানে 770 কিলোমিটার গভীরতায় একটা বিযুক্তি তল বা যে বিযুক্তি তল দ্বারা ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল পৃথক অবস্থায় বিরাজ করছে, সেটাকে বলা হচ্ছে রেপিটাইট বিযুক্তি তল। অর্থাৎ এই রেপিটাইট বিযুক্তি তল দ্বারা কি হচ্ছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল কি হচ্ছে, পৃথকভাবে অবস্থান করছে বা কি করছে, এটা আলাদা হয়েছে এই রেপিটাইট বিযুক্তি তল দ্বারা। এবার আসছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি তল বা একটা বিচ্ছেদ তল অবস্থান করছে, যে তল বরাবর গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পৃথকভাবে অবস্থান করছে, সেটাকে বলা হচ্ছে উইচার্ড ও গুটেনবার্গ বিচ্যুতি। এটা ভৌগোলিকবিদ উইচার্ড এবং গুটেনবার্গ প্রথম এই বিযুক্তিটি লক্ষ্য করেছিলেন বলে ওনাদের নাম অনুযায়ী এই বিযুক্তি তলটাকে উইচার্ড ও গুটেনবার্গ বিচ্যুতি তল বলা হয়। এবং এই বিচ্যুতি তলটা কোথায়, অর্থাৎ যেখান থেকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে বা গুরুমণ্ডল শেষ হচ্ছে, অর্থাৎ 2900 কিলোমিটার গভীরতায় একটা বিযুক্তি তল লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে উইচার্ড গুটেনবার্গ বিচ্যুতি তল। এবার আসছে গুরুমণ্ডলের নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল এবং একটা হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল। এই যে এটা হচ্ছে এই কেন্দ্রমণ্ডল 2900 কিলোমিটার থেকে যেটাকে আমরা বলছি 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই স্তরটাকে আমরা কি বলেছিলাম, কেন্দ্রমণ্ডল বলা হয়। এই কেন্দ্রমণ্ডলে এই যে দুটো অংশ রয়েছে, দুটি ভাগে উপবিভাগ রয়েছে, বহিঃকেন্দ্রমণ্ডল, আন্তঃকেন্দ্রমণ্ডল, এর মাঝখানে একটা বিযুক্তি তল রয়েছে, যেটাকে বলা হচ্ছে লেমন বিযুক্তি তল বলা হয়। এটা হচ্ছে 5150 কিলোমিটার গভীরতায় অবস্থিত। এই বিযুক্তি তলটাকে বলা হচ্ছে লেমন বিযুক্তি তল বলা হয়, যেটা এই লেমন বিযুক্তি তল দ্বারা বহিঃকেন্দ্রমণ্ডল এবং আন্তঃকেন্দ্রমণ্ডল দুটি পৃথক অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রমণ্ডলে বা পৃথিবীর অভ্যন্তর ভাগে এই এতগুলো বিযুক্তি তল রয়েছে এবং তাদের অবস্থানগুলো কোথায় তোমরা খুব ভালো করে দেখতে পেলে। এবার দেখো এর মাধ্যমেই কিন্তু তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগে যে গঠন, এই অধ্যায়টা মোটামুটি শেষ হচ্ছে। আশা করি তোমরা এই ভিডিও দেখার পর পৃথিবীর আভ্যন্তরীণ যে গঠন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। যদি এরপরও যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।